হুদাই আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হুদাই সরি সরি আসিফ ভাই, জাস্ট অ্যাড হইছি, পরে কথা বলবো না। আমি এখনো নতুন অডিয়েন্স, আচ্ছা। শিখতেছি, টপিক বুঝতেছি, ক্যাপেবল চিন্তা করলে। বাট জাস্ট ইন কেস, সিন্স আই হ্যাভ দ্য প্ল্যাটফর্ম, এখানে বাংলা যারা কথা বলে অথবা ইংরেজি যারা কথা বলে, আমি বুঝতে পারতেছি না আমার টোন অথবা অ্যাকসেন্ট অথবা কেমনে বাংলা বলতেছি, এটা এরকম কেন, বাংলিশ মনে হয় কেন। আমি প্রথমে আমার অ্যাভাটারের নাম দিছিলাম বাংলিশ, পরে চিন্তা করলাম অবভিয়াস হয়ে যাইতেছে। তো এরা এইভাবে কেন কথা বলে, নাকি আমার টোনে ওইভাবে বোঝা যায় যে বাংলিশ কিরকম একটা হয়, বললে ইদার বাংলায় বলবে নাইলে ইংরেজিতে বলবে, নাকি এটা আমি ভুল নিচ্ছি, আমার ওপিনিয়নটা ভুল, আমি বুঝতে পারতেছি না। আপনি অনেক বিষয়ে কথা বলেন, যদি কেমনে বলতাম এগ্রি হন, তাহলে হয়তো এই টপিক নিয়ে চালা যেতে পারি, অথবা আমি ব্যাকগ্রাউন্ডে বসে শুনতে রাজি আছি। আসলে এটা কে কিভাবে কথা বলে সেটা নিয়ে আসলে আমরা এত গুরুত্ব দেই না। হ্যাঁ? আমাদের মানে মূল ফোকাসটা থাকে হচ্ছে আচ্ছা, পয়েন্টটা যে মেক করছে, যুক্তিটা যে মেক করছে সেটা আমাদের কাছে ইম্পোর্টেন্ট। কে কোন এগ্রি। ভাষায়, কে কোন শব্দে সেই জিনিসটা ব্যবহার করছে এটা দিয়ে আসলে আমাদের তেমন কিচ্ছু একটা আসে কিছু যায় যায় না, আসে না। হ্যাঁ। এই জন্যই আপনার পছন্দ করি। আচ্ছা, আম, একটা খুব সেন্সিটিভ, আমি এখনো নিজের স্টেট অফ মাইন্ড আমি এখন আপনার আমি এক্সপোজ করতেছি না, যদি এটা দিয়ে আপনি পারমিশন দেন, আমি এভাবে থাকতে যাচ্ছি। কিছু কিছু টপিক ছিল, মোহাম্মদের আয়েশার বিয়ে, আচ্ছা এটাই ধরি। তো এটা যদি বেসিক ইউটিউব সার্চ দিয়েও করা হয়, এটার প্রোস এবং কনস নিয়ে অনেক কথা হয়ে থাকে। তো আমি জাস্ট ইন কেস, যে আপনি বলতেছিলেন ফ্যাক্ট চেক করার জন্য, হয়তো বা আপনার আইডিয়াও আসতে পারবে। আমি জানি এটার এগেইনস্টে রিবাটেল আছে, সবকিছুর এগেইনস্টে রিবাটেল থাকে, স্টেটেড ফ্যাক্ট ছাড়া, যেটার জন্য আপনার কথা শোনার খুব আগ্রহ আমার। আম, এখানে একটা হয়ে থাকে, যখন প্রি হিস্টোরিক, যখন কোনো এলিমেন্টস নিয়ে আমরা যখন কনভারসেশন চালাই অথবা কোনো ডিবেটে প্রি আমরা হিস্টরিক মানেটা কি একটু বলবেন আমাদেরকে? প্রি হিস্টরিক শব্দটার মানেটা কি? প্রি বাংলায় এটাকে হিস্টোরিক, বলে বাংলায় এটাকে হ্যাঁ, বলে প্রাগৈতিহাসিক। হ্যাঁ? প্রি প্রাগৈতিহাসিক, আচ্ছা, হিস্টরিক। হ্যাঁ, এই শব্দটার মানে হচ্ছে যে হিস্ট্রি লেখা শুরু হওয়ার আগের আগে থেকে, হ্যাঁ, আগের ঘটনা এটা। হিস্ট্রি হ্যাঁ, শুরু হওয়ার পরের হিস্ট্রি লেখা শুরু হওয়ার পরের ঘটনা এটা না। প্রি জি, হিস্টরিক যেটা বলতেছেন সেটা হ্যাঁ, একটু স্পেসিফাই করে ডেফিনিশনটা একটু বলে তারপর আপনি বলেন। আচ্ছা। তো যখনের যে সময়টা নিয়ে আমরা কথা বলতেছি অথবা যে সাবজেক্টটা নিয়ে বলতেছি, ধরে নিলাম এটা কিন্তু আহ, মোহাম্মদ আর আয়েশার এটা তো প্রি হিস্টরিক না। এটা তো কিভাবে প্রি হিস্টরিক কিভাবে? না, এটা না, বাট আমরা যখন ওই যে ফ্যাক্ট চেক করার জন্য 2024-এ যখন কোনো কিছু বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম এটার একটা ফ্যাক্ট আছে। আচ্ছা ঠিক আছে, কোনো একটা ট্রেস থেকে গেল, কোনো একটা সামহাও কোনোভাবে, বাট এই আগের যে জিনিসগুলো আছে এগুলা তো আপনার ফ্যাক্ট চেক করে না, সবাই সবাই এ বলছে, এটা বলছে, এখান থেকে শুনে এসে আচ্ছা এটা বলা হয়েছিল। এই ফ্যাক্টটা যখন আপনি চেক করেন তখন কি আপনি হ্যাঁ, সর্বক্ষেত্রে ফ্যাক্টটা চেক করেন নাকি জাস্ট আ নবী মোহাম্মদের বিরুদ্ধে কেউ কিছু বললে তখন ফ্যাক্টটা চেক করার জিনিসটা আপনার মাথায় আসে যে না আমার এই এই, হুদাই ভাই একটু সরি আমার, জি, কথাটা একটু শেষ জি, করতে দিতে হবে। জি, হ্যাঁ, হ্যাঁ, একটু সরি। অপেক্ষা করেন। আ মানে এই জিনিসটা এই টেনডেন্সিটা আমরা অনেকবার দেখেছি অনেকের মধ্যে যে আ বাদবাকি সমস্ত কিছুতে তাদের ফ্যাক্ট চেক এর প্রয়োজন হয় না। কিন্তু নবী মোহাম্মদের বিরুদ্ধে যখন কেউ কিছু বলে, এই নবী মোহাম্মদ আয়েশাকে বিয়ে করছে। এইখানে এসে তার ফ্যাক্ট চেকটা খুব ইম্পোর্টেন্ট হয়ে পড়ে। কিন্তু নবী মোহাম্মদ সম্পর্কে ধরেন ভালো কিছু কথা যখন প্রচলিত হয়, নবী মোহাম্মদ নাকি এক ইহুদি বুড়ির আ কে সেবা করছিল। ইহুদি বুড়ি নাকি কাটা বিছায় রাখতো। তারপর নাকি একদিন দেখে ইহুদি বুড়ি নাই। তারপর নাকি নবী খুঁজতে ইহুদি বুড়ির বাসায় গিয়ে তাকে মানে সেবা-টেবা করে তখন নাকি ইহুদি বুড়ি তার কথা শুনে এতই খুশি যে ইসলাম কবুল করে ফেলছে। এটা আমি আমার স্কুল জীবন থেকে শুনে আসতেছি। ছোটকাল থেকে বাপ-মায়ের মুখে, আত্মীয়-স্বজনদের মুখে, এমনকি বইয়েও পড়ছি। পাঠ্য বই, স্কুলের পাঠ্য বইতেও আমি এই গল্পটা পড়ছি। তো এইখানে আমরা দেখি যে ফ্যাক্ট চেক এর কোন প্রয়োজন পড়ে না। কিন্তু যেই জিনিসটা একটা প্রবলেমেটিক যখন দেখা যায় মোহাম্মদের জীবন সম্পর্কে একটু এমন একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে যেটা আমাদের দৃষ্টিতে স্বাভাবিক দৃষ্টিতে নৈতিক না। তখন ফ্যাক্ট চেক এর জিনিসটা মানুষ নিয়ে আসে কেন? এই জিনিসটা আমি আপনার কাছ থেকে আগে জানতে চাচ্ছি। আপনি একটু আমাদেরকে বোঝান যে আপনি কি সর্বক্ষেত্রেই ফ্যাক্ট চেকটা কাজে লাগান নাকি শুধুমাত্র নবীর সমালোচনার ক্ষেত্রে ফ্যাক্ট চেকটা আপনার জন্য ইম্পোর্টেন্ট হয়ে যায়? বলেন। আচ্ছা, ধন্যবাদ ফ্লোর দেওয়ার জন্য। সত্যিকার অর্থে যেখানে আমার আমার জলে ওইখানে গিয়েই চেক করি এটার ক্ষেত্রে, তাহলে আরো একটু যদি সুযোগ দেন। আমি তো আমার বন্ধু বান্ধব সবার আশেপাশে একটা জিনিস আমি বলে থাকি, যে অনেকভাবে তো খেজুরের কথা বলা হয়েছে, খেজুর যারা যারা পছন্দ করে খেজুর খাইলে ভালো, কিন্তু আমের কথা কেন বলা হয় নাই? আমার তো আম বেশি ভালো লাগে, তখন কি আম ছিল না, নাকি আম কোনোখানে নাই? তো এটা একটা এক্সাম্পল, আমি গিয়ে তখন চিন্তা করতে, তাহলে এই যারা কথাবার্তা এগুলো আসতেছে ফ্যাক্ট চেক করার জন্য, যারাই যেমনে যাবে ওইখানে গেলে, তারা তো আম দেখে নাই। তো তাদের কাছে তো এটা বোঝানোটা খুব টাফ যে খেজুর থেকে আমের মজা বেশি, অথবা এটা কারো কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার তো আম বেশি ভালো লাগে, আমের কথা কোনোখানে বলা হয় নাই কেন? এটা হচ্ছে আমার স্টেট অফ মাইন্ড। এই জন্য আমি আমি অ্যাটাকও করতে চাইতেছি না, নিজেও অ্যাটাক হইতে চাইতেছি না, আপনার সাথে সম্ভব না, বাট জানাইলাম। এরপরেও যদি আমার প্রেজেন্টেশনটা ভুল থাকে, এটার জন্য দুঃখিত। না, তো আপনার হ্যাঁ, প্রেজেন্টেশন ভুল নেই। আমি যে জানতে চাচ্ছিলাম যে, আয়েশার যে মানে ইয়াটা, সেই বিষয়ে হুম, আপনার কাছে আপনি কোন ফ্যাক্টটা চেক করতে চান? বা কোন ফ্যাক্টটা আপনার কাছে মনে হয়েছে যে এই ফ্যাক্টটা চেক করে দেখা দরকার? না, আমি হ্যাঁ, ওই সাবজেক্টে যাচ্ছি, যারা ফ্যাক্ট চেক করে এসে
এসে আমি প্রথমে চিন্তা যে ফ্যাক্ট চেক করে এসে আপনার এমন ভাবে রিবার্টালটা দিল, দেওয়ার পর তখন বলা হলো যে না ঠিক আছে এই ডকুমেন্টস, আচ্ছা এটা একটা ডকুমেন্টস, যদিও এটা প্রি হিস্ট্রিক কোন একটা সাবজেক্ট, তার কথা অনুযায়ী এটা মোটামুটি একটা ডকুমেন্টস। আচ্ছা ঠিক আছে প্রি আপাতত হিস্টরিক তো না। এটা তো হিস্ট্রি তো ভাই এর অনেক আগে থেকে লেখা শুরু হয়ে গেছে। আমি চিন্তা হিরোডোটাস এর করি। আমল থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না হিরোডোটাস এখন জি, সরি, সরি আপনার লাইন কাটার জন্য সরি বলুন। আচ্ছা হিস্ট্রি তো তার অনেক আগে থেকে লেখা শুরু হয়ে গেছে। এটা তো প্রি হিস্টরিক টাইম না, প্রাগৈতিহাসিক টাইম না। এটা তো অনেক আগে রোমানরা হিস্ট্রি লিখছে। তারপর গ্রিকরা হিস্ট্রি লিখছে। এটা তো প্রি হিস্টরিক টাইম না। মুহাম্মদের আমল তো প্রি হিস্টরিক টাইম না ভাই। প্রি হিস্ট্রিক বলতে তাহলে এখানে তো আরেকটু ডিপ ডাইভে যাই। প্রি হিস্ট্রিক বলতে আমি এটা এভাবে বোঝাইতেছি, হয়তোবা কথা বলার ক্ষেত্রে বলা। আমি রিসেন্টলি আমার ওই নেশার মতো করে আমি এই কনটেন্ট কনজিউম করতেছি অথবা পড়ার জন্য বোঝার জন্য চেষ্টা করতেছি ট্যাবলেট রাইটিং, যেটা ধরতে গেলে একদম বিলি কার্সন ইউটিউবে খুব মোটামুটি একটা ফেমাস। তো ওর আমলেই তো যদি ট্যাবলেট লিখে থাকে তাহলে ওইটা কোনো মতে প্রিহিস্ট্রিক না। আমি জাস্ট প্রিহিস্ট্রিক ওয়ার্ডটা চুজ করতেছি এটার জন্য যে সবাই যখন বলে ফ্যাক্ট চেক করতে গিয়ে আপনারা এসে যখন বলবে তখন অ্যাকচুয়ালি তাদেরটা মোটামুটি তারা ফ্লোটা পায়, বাট তাদের রিবার্টাল দেওয়ার জন্য যে ভাই যে যেমন বলে আসতেছেন এটা কোনো ফ্যাক্ট না, আমরা যে বলে যাইতেছি। আমার এখন 2024-এ এসে আমার মাথার মস্তিষ্কে যে অনুভূতিটা আছে অথবা ক্যালকুলেশন করার অ্যাবিলিটিটা আছে এটা চেক করে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। তো ওইখানে কি এই সাবজেক্ট গুলাতে কি এই টপিক গুলা ছাড়া বলা যায় না যে না মানে আগানো যায় না? আমি তাও আবার ওই কি বল আপনার মূল এটা আপনার আপনি কেন জানি বলেন মুমিনদের সাথে না কিন্তু মুমিনদের সাথে আমার অত অ্যাবিলিটি নাই, আমি অত ইয়াও না। বাট যদি কোনো ইন্টেলেকচুয়াল মানুষ যদি তার সাথে ওইরকম কথা বলতে যায় যে না যে জাস্ট পিওর ফ্যাক্ট বেসিসে সে বললো যে না ঠিক আছে, আচ্ছা তখন যদি হিস্ট্রি চেক করা হলে প্রি হিস্ট্রিক সময় এটা এরকম, এবং তাহলে যদি আমি যুক্তি দেই ভাই আপনি বলতেছেন প্রি হিস্ট্রি ঠিক আছে, আপনার কাছে প্রি হিস্ট্রি ডেফিনেশন হচ্ছে 1 BC, 6 BC, 4 BC, 5 BC, বাট এর আগেও আচ্ছা আমার কাছে হোজাই ভাই আপনার মানে পুরা আলোচনা আমার কাছে মানে হচ্ছে না, প্রাসঙ্গিক মনে হচ্ছে না। ফারাজ ভাই আপনি কি উনার কথার ইয়াটা ধরতে পারতেছেন? ফারাজ ভাই আপনি কি আছেন? শুনতেছেন? আমার কাছেও অগোছালো কথা মনে হচ্ছে আর কি। সরি। একদমই আমার কাছে অগোছালো কথা মনে হচ্ছে। সরি আমি মানে অগোছালো বলতে আমি অ্যাকচুয়ালি মানে তার এক্সাক্ট পয়েন্টটা কি সেটা আর কি, যেহেতু আমি প্রথম থেকে শুনে নাই, আমি বুঝতে পারতেছি না এক্সাক্ট পয়েন্টটা কি। তাহলে ফারাজ ভাই আপনি কি একটু ওনার সাথে কথা বলবেন? আমি তাহলে একটু ঘুরে আসি। ওকে, ওকে আছে ভাই। তাহলে হুদাই ভাই আপনি একটু ফারাজ ভাইয়ের সাথে কথা বলেন, আমি একটু আসতেছি। আচ্ছা। জি ফারাজ ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আমি ছোট একটা আসিফ ভাইরে বলছিলাম যে আমি রেডি না, আমি স্ক্রিপ্ট নিয়ে কিছু আসি না, আমি জাস্ট র‍্যান্ডম কথা বলতে। আমি মনে আচ্ছা, আচ্ছা, করছি আচ্ছা, ফার্স্ট আমারে এড মি করার পরে হয়তো এড করবে। তো পরে দেখলাম যে এখানে আসলে অত অডিয়েন্স না, এড আচ্ছা। হয়ে গেছে। সেম আমি আবার আরেকবার না, চেষ্টা না করি। অডিয়েন্স ব্যাকস্টেজ ফুল। অডিয়েন্স আছে, আপনি হয়তোবা আচ্ছা একসময় আমি ছিলেন কি অনেকে দেওয়া আসা করে, তো এইজন্য আর কি ইয়ে হচ্ছিল। এনিহাউ আপনি যদি পার্টিকুলার কোনো একটা টপিকে কথা বলতে চান কোনো এক সময়, ইস্যু এনি টাইম, আপনি আজকে বিদায় নিতে পারেন, পরবর্তীতে একটা ইয়ে নিয়ে আসতে পারেন। আর যদি আচ্ছা। কোনো একটা টপিকে এখন কথা বলতে চান তাহলে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। না আমি বরঞ্চ আমি পিওর এন্টারটেইনমেন্ট আমি এটাকে কেমনে বলতাম মুমিনদের আমি চেষ্টা করতেছি আসিফ ভাইয়ের মুমিনদের কথা শুনতে আমার ভালো লাগে। আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি একটা টপিক ধন্যবাদ সিলেক্ট ফারাজ করে ভাই, তাহলে এসেছিলেন। নেক্সট যদি কখনো আবার এড হয় হ্যাঁ, আমি শিওর, এসে শিওর। বসে চেষ্টা করবো। ধন্যবাদ তোর দেওয়ার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। টেক কেয়ার ভাই, তাহলে ভালো থাকবেন। উম, টম, টম আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। হ্যাঁ ফারাজ ভাই, শুভ সন্ধ্যা। হ্যাঁ জি ভাই, শুভ সন্ধ্যা, বলুন ভাই। হ্যাঁ ফারাজ ভাই, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনার এই কিছুদিন যাবত আমাদের এই দেশে আপনার মাজার খুব ভাঙা হচ্ছে। আসলে কি ইসলামে, আমি যদিও সনাতন ধর্মাবলম্বী, ইসলামে কি আসলে মাজারের কি কোনো মানে নাই, এটার কি কোনো বৈধতা নেই? না ভাই, অথেন্টিক ইসলামের মাজারে কোনো বৈধতা নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই আমি এই গত বছর এটা ইন্ডিয়াতে নিজে গিয়ে চাক্ষুষ করছিলাম, ইদানিং খুব এটা ব্যাপক আকারে হচ্ছে। আপনার এই যে মুসলিম যে যে সবগুলি রেস্টুরেন্ট গুলি বা বিভিন্ন জুসের দোকানগুলি, ওইগুলিতে আপনার থুতু, ইউরিন, আজকে তো একটা ইউরিন মেশানো একটা জুসের দোকান, ওরা অথরিটিটা মুসলিম, ওরা মানে জুসের সাথে নিজের এই পেচ্ছাপ মিশিয়ে মানে এই মানুষের খাওয়াইতেছে। এই যে কোথায় বিদেশগুলি আসলে কি এগুলি কি ইন্ডিয়াতে, এটা কোথায় হচ্ছে আপনার কোথায় সেটা? উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। হ্যাঁ, কারা করতেছে এটা? এটা আপনার এই গাজিয়াবাদে আপনার একটা ছেলের নাম হচ্ছে আমির আমির হোসেন, আর ওর 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 বাবা। হ্যাঁ, ওরা দুইজন বা হ্যাঁ পিতা পুত্র দুইজন। তো ওদেরকে একদম হাতে নাতে ধরছে, এবং ইউরিন যে মিশাইছে ওইটার প্রত্যক্ষ প্রমাণও পাইছে, এবং ইউরিনের আপনার বোতলও পাইছে ভিতরে। আহ, অনেকগুলি নিউজ আছে আপনার, যেগুলির মধ্যে আপনার রুটি বানানোর সময় রুটির মধ্যে থুতু দিয়ে দেয়, সেপ দিয়ে দেয়। মানে এই যে এইগুলি করে, এগুলির পিছনে আসলে লজিকটা কি? মানে আমি নিজেও কলকাতা কয়েকবার গেছি, পরে এই সমস্ত ঘটনা নিজে ওইখানে শুনেছি, দেখেছি। এগুলির পিছনে আসলে কারণটা কি?
ভাই কি বলবো আমি, কারণটা কি? এখন যদি আমি বলি এরা হচ্ছে জাত কবিশ, সেটা তো সেটা তো একটা কমনাল বাজে কথা হয়ে যাবে, তাই না? যে একটা কমিউনিটির বিরুদ্ধে ঘৃণা ছড়াতেছি, বাট আলটিমেটলি তো ভাই এগুলো জাত কবিশই। না, আমি সনাতন ধর্মাবলম্বী বলছি না ফারাজ ভাই, আমি যদি নিজে একটু সংশয়বাদী। মানে ব্যাপার হচ্ছে কি, মানে একটা মানুষ আপনার দোকানে যাবে, সে জুস খাবে বা খাবার রেস্টুরেন্টে রুটি খাবে, সবজি খাবে, এখন এগুলোর মধ্যে যদি আপনি থুতু দেন বা জুসের মধ্যে যদি আপনি ইউরিন মেশান, মানে ব্যাপারটা কিরকম একদম, মানে একদম বিশ্রী দেখা যাইতেছে না? মানে এই যে এত বিদ্বেষী মাইন্ডের তারা মানে তৈরি হয়েছে, এর পিছনে আসলে কি শুধুই ধর্মগ্রন্থ নাকি অন্য কোনো কিছু আরো কারণ আছে? না না, ঘৃণা তো এটা ধর্ম থেকেই, ঘৃণার সূচনা ধর্ম থেকে। হয়তো বা উত্তরপ্রদেশে মুসলিম হিন্দুর দাঙ্গা দেখে তার খারাপ লাগছে, হয়তোবা তার কোনো দিনী ভাইকে সে মার খাইতে দেখছে, বা তার দিনী বিষের তার তার পরিবারের কোনো দিনী ভাই মাইটার খাইছে, এটাও হইতে পারে। সে রিভেঞ্জ নিতে চায়, বা এমন হইতে পারে কি- সে শুধু বই পড়ে আপনাদেরকে ঘৃণা করে। আপনাদেরকে বিশ্বের সকল মানুষকে এক্সেপ্ট ফর মুসলমান সবাইকে তো বলা হয়েছে যে নিকৃষ্টতম প্রাণী, জাহান্নামের কীট, এদের সবসময় আজীবন জাহান্নামে পূরণ হবে। আপনাদের বিরুদ্ধে ঘৃণা এবং প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে ঘৃণা একেবারে ইসলামের কোর কনসেপ্ট। বিশেষ করে হিন্দুদের উপরে ঘৃণা ইসলামের একটা ফান্ডামেন্টাল কোর কনসেপ্ট। তো এই বিষয় থেকে হিন্দুদের উপর ঘৃণা থাকা তো তাদের স্বাভাবিক। এমনকি আপনাদের দেশে অ্যাটাক করাটা, যে গাজওয়াই হিন্দ, আপনি হয়তো নাম শুনছেন, গাজওয়াই হিন্দ করাটা তাদের একটা ধর্মীয় ক্রুসাইড আর কি, সর্ট অফ, এটা তাদেরকে করতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখলে বোঝা যায় যে এই ঘৃণার জিনিসটা আহ, অনেক বড়ভাবে ধর্ম থেকে আসে। না ফারাজ ভাই, আপনি আমরা শুধু তো সনাতন ধর্ম, যদিও আমি সংশয় সংশয়ে আছি, মাঝে মধ্যে আমার ডাউট হয় ধর্মগুলি, সব ধর্মগ্রন্থ নিয়েই মোটামুটি ভাবে কিছু হালকা হালকা কিছু কিছু করে পড়ছি, কিন্তু আসলে মানুষ যুক্তি দিয়া মানবিক দিয়া মানে এগুলি চিন্তা করলে তো এগুলি আসলে জঘন্য অপরাধ। মানে আমি হিন্দু যদি একটা মুসলমান, শুধু মুসলমান হওয়ার কারণে ঘৃণা করি, আমার ভিতরে তো আসলে তাহলে মনুষ্যত্ব এবং বিবেক নাই বললেই চলে বলা যায়। আমি কিভাবে একটা মানুষ শুধু মুসলমান হওয়ার কারণে ঘৃণা করতে পারি? এগুলি কি ভাবা যায় আজকালের এই হ্যাঁ 2000+ যুগে, এখন এই মডার্ন যুগে এসেও যদি ভাই এগুলি হয়, তাহলে ওই 2000 বছর আগে, 3000 বছর আগে মানুষ আরো কত কুসংস্কার আচরণ ছিল। আমাদের হিন্দু ধর্ম তো অনেক কুসংস্কার এখনো আছে, বর্ণবৈষম্য আছে, যাতায়াত কথা আছে, এগুলি এখনো এগুলি দূর হয় না। কিন্তু আমাদের মধ্যে এভারেজ আমি দেখছি ভারত ভাই, আমি ইন্ডিয়ান হিন্দুদের কথা জানি না, কিন্তু আমাদের বাংলাদেশের হিন্দুরা মোটামুটি ভাবে মানে সফট ওরা। আমি নিজে এই যে আমার ফ্যামিলি থেকে, আর আমার ফ্যামিলি সবাই জানে যে আমি মোটামুটি ভাবে একটু সংশয়বাদী। মানে আমার ফ্যামিলি থেকে তো কোনো চাপ বা কোনো প্রয়োগ বা কোনো নিন্দা এগুলি তো আমি কোনো শুনি নাই যে আমার বিরুদ্ধে তারা বলতেছে যে তুমি কেন এটা বিশ্বাস করো না বা কেন এটা নিয়ে সংশয় করো। কিন্তু আমি মানে অন্য অন্য যে বিশেষ করে আপনার ওই মুসলিম ধর্মাবলম্বীর ব্যাপারে তো একদম কঠোর অবস্থান দেখি এবং কথাই বলা যায় না। জি এখনকার বর্তমানে জীবিত যে ধর্মগুলোর মধ্যে সবচেয়ে জঘন্যতম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এবং এটার এটার হাজারো হাজারো প্রমাণ প্রতিনিয়তই দেখা যায়। এই জায়গায় একজন ফুটে গেছে, ওই জায়গায় একজন ফুটে গেছে, এই জায়গায় সে রাইড করতেছে, ওই জায়গায় আল্লাহু আকবার, এই জায়গায় যৌনদাসী বানাইতেছে, এই জায়গায় সাধারণ মুসলমানের উপরেই অ্যাটাক চালা দিচ্ছে। এইগুলোর লিস্টের তো অভাব নেই। র্যান্ডম যে কারো ছুরি ঢুকা দিচ্ছে, র্যান্ডম যে কারো উপর গাড়ি চালা দিচ্ছে, এগুলো তো অভাব নেই ভাই। সো কি করার, এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং এগুলো নিয়ে নিউজ প্রচার করেন যে এই জিনিসগুলো হচ্ছে। এছাড়া কিভাবে তো সম্ভব এছাড়া ভাই? তো আসলে ফারাজ ভাই, আমি মানে আমি নিজেও মাইগ্রেন্ট হওয়ার জন্য চেষ্টা করতেছি। মানে গত 1.5 মাসে যা কিছু দেখলাম, বিশেষ করে আমাদের এলাকায় আপনার অনেকগুলি বাড়িতে হামলা হয়েছে। আপনার এগুলি হয় টুকটাক, প্রতি সবসময় হয়, আওয়ামী লীগের সময় আরো বেশি হয়েছে, কিন্তু ইদানিং গত 1.5 মাসে প্রচুর পরিমাণ ভায়োলেন্স হচ্ছে এবং আপনার চাঁদাবাজি হইতেছে। মানে আমরা বিশেষ করে যারা এখানে দুর্বল চিত্তে, মানে আমরা ভয়ে আছি আসলে কি আমরা মানে সার্ভাইভ করতে পারবো না, কি করতে পারবো না। বিশেষ করে আমাদের যারা ফিউচার আছে, আমাদের সন্তানদের নিয়ে আসলে খুবই টেনশনে আছি যে মানে কিভাবে কাটবে বা তাদের ফিউচারটা কি হবে। এখানে তো আপনার আমার ছেলেরে বিশেষ করে আপনার লেখাপড়া করার সময় ওই মাত্র ক্লাস 9-এ পড়ে, ওর ক্লাসমেটরাই নানান ধরনের আপনার বিদ্বেষী মন্তব্য করে আমাদেরকে নিয়ে। অবশ্য আমি তারা বলছি যে তুমি এই ব্যাপারে কোনো মন্তব্য করো না, তুমি শুধু লেখাপড়া মন দাও, এগুলো নিয়ে তুমি ভাইবো না। আসলে বুঝতে পারতাছি না ভাই, মানে আসলে আমরা কোন দিকে যাচ্ছি আসলে বুঝতে পারতাছি না। সরি বলা ছাড়া কিছু বলার নেই ভাই। দেখেন, আপনি যেটা ভালো মনে করেন আপনার পরিবারের জন্য, যদি মনে করেন অন্য দেশে যাওয়া ভালো হবে তাহলে সেটাই চেষ্টা করেন। বাংলাদেশ আস- বাংলাদেশ কন, বাংলাদেশ নিয়ে আসলে আসলে ভাই আশেপাশে ইন্ডিয়া কোনো লাভ নেই। ইন্ডিয়া তো ভাই সেফ না। ইন্ডিয়া তো প্রচুর পরিমাণে ভায়োলেন্স হয়, ওইখানেও আপনার উগ্রবাদী খুব প্রচন্ড ভাবে, হিন্দু মুসলমান সবার মধ্যেই কঠোরতা খুব বাইরে গেছে। মানে স্বাভাবিক জীবনযাপন করার মতো প্লেস এই উপমহাদেশে তো আমি দেখতে পাই, মানে দেখতেছি না। এখানে তো আমরা যে দেখতেছি ফিউচার আপনার
এই যে আপনার এই শিক্ষক করে মানে জোরে মাইরা জুতার মালা গলায় দিয়া তাদেরকে রেজিগনেশন দেয় যাচ্ছে। আসলে ব্যাপারগুলি আমার খুব হার্টে খুব লাগে। মানে আমি ভয় পাই এদিকে আসলে কি হচ্ছেটা কি আমাদের শিক্ষা ব্যবস্থা এবং যারা এখন করতেছে ছাত্র-ছাত্রীরা তারাই বা কোন ধরনের সিচুয়েশন বড় হইছে, কি ধরনের মাইন্ডসেট নিয়ে বড় হইছে যে একজন শিক্ষকের গলায় জুতার মালা দেয় পরায় দেয়। আসলে ভাবলেই অবাক লাগে। মানে আমরা তো এখনো আমাদের যারা আমরা লেখাপড়া করছি আমাদের স্কুলে তাদেরকে দেখলে আমরা মাথা নোয়া যাই। মানে কিভাবে সম্ভব যে একজন শিক্ষকের গলায় জুতার মালা দেয়? মানে ভাবলেই মানে ভয়ংকর অবস্থা চলতেছে আসলে শিক্ষা ব্যবস্থাটা। বিশেষ করে এর জন্য আসলে ভাই ফারাজ ভাই আওয়ামী লীগই দায়ী। কারণ আওয়ামী লীগ গত ১৫ বৎসরে শিক্ষা ব্যবস্থাটারে পুরোপুরি একদম মানে ধ্বংস কইরা গেছে। শুধু শিক্ষা ব্যবস্থাটা না, জি, জি। দুর্নীতি মানে আসলে আমরা যদিও হিন্দুরা বলে আওয়ামী লীগ, আমি ভাই আসলে ব্যক্তিগতভাবে ব্রাইট মাইন্ডেড। আমি যে দেশের উন্নয়ন করবো আমি তারই ভোট দেবো। সে আওয়ামী লীগ হোক, বিএনপি যেকোনো দলের হোক। আগের যে হিন্দুরা আচ্ছা ছিল ঠিক যারা মনে ঠিক আছে করেন যে টম ভাই। আওয়ামী লীগকেই ভোট দেবো তারা আসলে টম এরকম ভাই না। এইগুলো নিয়ে আমরা প্রচুর আলোচনা অলরেডি করছি। তো দেখেন আপনি এখন কি করবেন। আপনার পরিবারের জন্য যেটা করা উচিত সেটাই করেন। and শুভকামনা। আর তো আমার হাতে তেমন ঠিক কিছু আছে বলার নেই। ফারাজ ভাই, ভালো থাকেন। শুভকামনা রইল সবার জন্য। ওকে ভাই, ঠিক আছে। ওকে। হ্যাঁ ভাই, দেখলেন তো আওয়ামী লীগ নিয়ে উল্টাপাল্টা কথা বলে তো বের করে দিল। আচ্ছা, সম্রাট খান জি আনমিউট করে বলুন। হ্যাঁ, ফারাজ ভাইয়া ভালো আছেন? তো হ্যালো। কি অবস্থা আপনার? এই তো ভাইয়া, অনেকদিন পরে আপনার সাথে কথা হলো। জি ভাই বলুন। একটা রেফারেন্সের কথা আপনাকে জিজ্ঞেস করছিলাম। আপনি বলছেন যে পরে আসিফ ভাইয়ের কাছ থেকে জানবেন। ভুলে তো খাই ফেলেছি। আচ্ছা আসিফ ভাই আসছে, দাঁড়ান তাহলে একটু ওয়েট করুন। আসিফ ভাই আসলে আমি আপনাকে আবার যুক্ত করতেছি। জাস্ট একটু ওয়েট করুন। হ্যাঁ, আসিফ ভাই আসলে আমি আপনাকে যুক্ত করছি। লেক্সাস আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। লেক্সাস আনমিউট করে বলতে হবে। আচ্ছা, খেলি আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। জি ফারাজ, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আমার এই এই হিন্দু বা সংখ্যালঘু এদের ওপর যে ইয়েটা হচ্ছে এটা নিয়ে একটু বলার ছিল যে এই জিনিসটা না যতটা না হচ্ছে তার থেকে বেশি আমার মনে হয় হিন্দু কমিউনিটির মধ্যে হচ্ছে একটা প্যানিকের মতো সৃষ্টি হচ্ছে জিনিসটা। আর মানে এর বাইরেও যদি বলি যে এমনি হিন্দুদের উপরে যে অ্যাটাকটা হইছে, এটা যদি বলা হয় যে এটা যতটা না সাম্প্রদায়িক অ্যাটাক তার থেকেও বেশি হচ্ছে এটা আপনার পলিটিক্যাল অ্যাটাক। এইটা Fucking lie, fucking lie, বলাটাও কি খুব একটা ভুল হবে? একদম মিথ্যা হবে। আচ্ছা, আচ্ছা। এটা দুইটা মিক্স আছে দেখেন। পলিটিক্যাল হয় কিভাবে, বিকজ তারা মনে করে যে হিন্দুরা যদি থাকে, ধরেন আপনার অফিসে একজন হিন্দু ব্যক্তি আছে, আপনারা দুজন অফিসার, আপনাদের দুজনের মধ্যে একজনের প্রমোশন হয়েছে, একজন হচ্ছে আপনার ম্যানেজার হতে পারছে। এখন যে ম্যানেজার হতে পারছে সে হচ্ছে হিন্দু। আপনি অ্যাজ এ দিনের পথের মুসলিম, আপনি মনে করলেন যে আপনি পুরোটা ইগনোর করলেন যে সে আপনার থেকে বেশি যোগ্য, এটা ইগনোর করলেন। সে আপনার থেকে পড়াশোনা বেশি করছে, এটাও ইগনোর করলেন। সে আপনার থেকে কাজে বেশি হার্ড ওয়ার্কার, এটাও ইগনোর করলেন। এবং শুধু ফোকাস করলেন কোথায়, বিকজ যেহেতু সে হিন্দু এই জন্য আওয়ামী লীগের আমলে সে পাইছে, সে প্রমোশন পেয়েছে, আপনি পান নাই। তো এইটার উপর বেস করে যদি আপনার উপর আবার আক্রমণ চালানো হয় এবং বলে এটা পলিটিক্যাল এটা তো শুধুমাত্র পলিটিক্যাল না ভাইয়া, এটা তো পলিটিক্যাল কোনো কিছু না। এটা হচ্ছে আপনার ভিতরে যে হিন্দু বিদ্বেষটা আছে সেটার উপরে। বাংলাদেশের মানুষের হিন্দুদের উপর যে বিদ্বেষ, সেটা যদি কেউ বলে যে এটা আম, আম, এটা এটা কথা না, তো শক্ত কথা না, ভাই তারা মনে প্রাণে চেষ্টা করতেছে যেইভাবে পারে তারা জাতীয় সঙ্গীত বাদ দিতে। কেন চাইতেছে? জাস্ট বিকজ রবীন্দ্রনাথ হিন্দু। এবং তারা মনে করে সে সেই যে আমার সোনার বাংলা এটা বলে কালীকে উৎসর্গ করে দিচ্ছে আউট অফ নো ওয়্যার, নিজের আজ থেকে বের করা ফাত্রা একটা কথা বের করে বলা যাচ্ছে। তাদের তো কথা বলার কোনো নেই, বলার জন্য কোনো রেফারেন্স, কোনো যুক্তি, কোনো প্রমাণের দরকার হয় না। মুখ আল্লাহর একটা মুখ থাকলেই হয়। তো হিন্দু বিদ্বেষ এটা বাংলাদেশে খুবই অহরহ একটা বিষয়, এটা ইগনোর করার মতো কোনো কিছু না আর কি। শিওর, মানে হ্যাঁ অবশ্যই, মানে হিন্দু বিদ্বেষ যে আছে মানে বাংলাদেশে আছে, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অন ইট। মানে আমি জাস্ট এটা যেমন আমি আপনাকে বলি যে আমি একটা নিউজ পাইছি প্রবাবলি ৬ তারিখ সকালে বা ৭ তারিখে যে একটা পুলিশকে মেরে ফেলছে। তো দ্যাট পুলিশ ওয়াজ হ্যাপেন টু বি আ হিন্দু। তো বাংলাদেশে তো আসলে অনেক পুলিশই হচ্ছে এরকম মব ভায়োলেন্সের শিকার হয়েছে। সো দেন তার মধ্যে সেও একটা পুলিশ, এখন আমি যদি বলি যে ওই পুলিশটা হিন্দু বলে তাকে মারছে, এটা রংলি ফ্রেম করা হবে। বাট
অবভিয়াসলি ইউ আর রাইট যে বাংলাদেশের যে বিদ্বেষ নাই। বাংলাদেশে ওটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন তো করা উচিত যে সে Sure. কি র্যান্ডম কয়টা ইসের মধ্যে মারা গেছে নাকি সে হিন্দু দেখেই মরতে হয়েছে, তাকে তার কলিগরা কি বেঁচে গেছে, সে কি একাই টার্গেটেড হয়েছে, এই Right. জিনিসগুলো তাকে পয়েন্ট আউট করতে হবে, ইনভেস্টিগেট করে বের করে দেখতে হবে। রাইট, রাইট, হ্যাঁ, মেক সেন্স। জি ভাই, ঠিক বলছেন। এই আমি জানি না আপনি এই মানে রিয়ালিটি চেক নামে ফেসবুকে একটা পডকাস্ট আছে, নাম শুনছেন কিনা? তো এখানে না, ওরা দেখিনি। হচ্ছে ওখানে ওরা হচ্ছে হিন্দু, মানে আপনি চেহারাগুলা হয়তো নাম জানেন না, মানে দেখলে চিনতে পারবেন যে দেবাশিস চক্রবর্তী ওখানে আছে, প্রাপ্তি তাপসী যে কিনা এই মুভমেন্টের মানে হচ্ছে ওয়ান অফ দ্য মানে চেনা ফেস ছিল। তো তার মধ্যে একজন হচ্ছে প্রাপ্তি তাপসী হিন্দু, প্রীতম দাস। I mean, you should check it out if you have the time. But মানে ওদের একটা ইয়েকে যদি আমি সামারি করে বলি যে প্রীতম দাস যেই ছেলেটা, যে লোকটা, সে হচ্ছে এরকম যেসব জায়গায় হিন্দুদের এরকম অ্যাটাক হচ্ছে এরকম একটু ফ্যাক্ট চেকিং এ বের হয়েছিল। তো সে বলল যে এই যে অ্যাটাকগুলা হচ্ছে, সে ওর বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল। তো ওখানে এসে দেখলো যে ওই হিন্দুদের বাসায় বাসায় ওখানে যেই মানে একটা কিচেন, মানে প্রত্যেকটা গ্রামের বাসার সাথে কিচেন স্পেস জাতীয় যেই একটা অন্য একটা স্পেস যেটা থাকে, ওইখানে এখানে জাস্ট কিছু জিনিস হচ্ছে ভেঙে চুরে দিয়ে মানে পালাইছে আর কি, বা একটু আগুন টাগুন দিয়ে পালাইছে। মানে এই জিনিসটা দেখে অনেকটা মনে হচ্ছে যে ওদেরকে অ্যাটাক করার ইয়ে ছিল না, বাট মানে মনে হয়তো বা যে ওদের হচ্ছে এভাবে একটা কিছু একটা ফ্রেমিং করার ইচ্ছা ছিল, একটা ন্যারেশন খাড়া করানোর ইচ্ছা ছিল। মানে আমি বলতে চাচ্ছি যে এটা থেকে মনে হয় যে একটা মানে আওয়ামী লীগের যে কোনো একটা ইনফিলট্রেশন যদি থেকেও যদি থাকে, আমি খুব একটা সারপ্রাইজ হব না। আচ্ছা, ঠিক আছে ভাই। জি ভাই, থ্যাংক ইউ। আমার আসিফ ভাইয়ের কাছে কিছু কোশ্চেন ছিল ভাই। ওকে, হ্যাঁ, বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই, কুইক একটা কমেন্ট করতে চাচ্ছি। কিছুক্ষণ আগে একজন যে মানে জিয়াউর রহমানের নামে মানে ইয়ে করলো। কিন্তু ভাইয়া দেখেন, জিয়াউর রহমান কিন্তু মানে as far as I know, if I'm not wrong, সে কিন্তু অনেস্ট ছিল, রাইট? লাইক আপনি বলতেন যে মানে 3 Gs দিয়ে মানুষকে মানে কিছুটা জাজ করা যায়, যে গোল্ড, গার্লস অ্যান্ড গ্লোরি। গ্লোরি ব্যাপারটা জানি না, বাট গোল্ড আর গার্লস এর কথা যদি চিন্তা করেন, যে সে কিন্তু অনেস্ট ছিল। সে হচ্ছে কোনো এরকম কোনো অর্থ বা কোনো সম্পত্তি এগুলা আপনি কিভাবে মানে নিশ্চিত হলেন একটু বলেন তো, যে সে অনেস্ট ছিল, একজন সামরিক শাসক যে হচ্ছে আহ বাটপাড়ির মাধ্যমে শাসন ক্ষমতা দখল করছে জি সে, খুব করে এবং আসছিল। এবং সে হচ্ছে গিয়ে তার তো কোনো এখতিয়ারই নাই প্রেসিডেন্ট হওয়ার, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার কোনো এখতিয়ারই তার নাই। সে অবৈধভাবে ক্ষমতা দখল করছে, এরকমের একজন মানে বাটপার, এবং একজন মানে আমি তো একদম স্রেফ বাটপার হিসেবে দেখি। তাকে তো সেনাবাহিনীতে রাখা হয়েছে একটা বিশেষ কাজে, সেই কাজটা হচ্ছে বহির্বিশ্বের আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, তাই না? রাইট। দেশের ইন্টারনাল ম্যাটারে তো তার মানে মাথা ঘামানোর কোনো দরকার নাই, তাই না? জি। তাহলে সে যখন তার পদে আছে, সেই পদ থেকে সে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করছে নাকি? জি। এটা সে কিভাবে করে? এটি তো একটা মানে মারাত্মক ডিসঅনেস্টি। এটার থেকে আর কি আমার প্রমাণ করতে হবে? আর তো কিছু আমার প্রমাণ করতে হবে না যে সে একজন ডিসঅনেস্ট মানুষ, যার একটা দায়িত্বশীল একটা পদ ছিল, সেই পদের অপব্যবহার করে সে রাষ্ট্র ক্ষমতা দখল করছে, প্রেসিডেন্ট হইছে। জি ভাই, এইটার ফেভারে আর্গুমেন্টটা হচ্ছে যে উনি মানে ওই সময় আসলে দেশের অবস্থা একটু বাজে ছিল। এরকম অনেক মানে আর্মড ভায়োলেন্স আশেপাশে হচ্ছিল। তারপরে ওই যে কাদের সিদ্দিকী না কি যেন যিনি ছিল, উনি হচ্ছে এরকম হচ্ছে শেখ মুজিব মারা যাওয়ার পর হচ্ছে উনি এরকম হচ্ছে অনেক এরকম ভায়োলেন্স সংগঠিত করার চেষ্টা করছিল। মানে আমি যতটুকু জানতে পেরেছি আমার কাছে সেটাই। এবং শুধু তাই না, আপনি যদি দেখেন সে কিন্তু হ্যাঁ, সে কু করে মিলিটারি কুয়ের মধ্যে আসছে, দ্যাটস রাইট। কিন্তু পরবর্তীতে সে কিন্তু রেফারেন্ডাম করছিল। এখন রেফারেন্ডামটা কত পরবর্তীতে সে যদি সেটা চেঞ্জও করে দেয়, সেই জিনিসটাকে তার মানে এই ক্ষমতা দখলটাকে বৈধতা দেয়, সেটা দিয়ে তাতে লাভ কি? সেটা তো যে কেউই করতে পারে। এবং সে একটা ইন্ডেমনিটি আইন পাস করেছিল না, যে যারা জি, শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করছে তাদের কোনো বিচার হবে না। জি, এটা জি, তাহলে একজন মানুষ কিভাবে সৎ হতে পারে যে একজন মানুষ, একটা পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, সেই ফ্যামিলিতে একটা বাচ্চা শিশু পর্যন্ত ছিল, সেই শিশুটাকে রাইট। পর্যন্ত ছাড়া হয়নি, একটা পুরো ফ্যামিলিকে হত্যা করে ফেলা হয়েছে। এইটা এইটার বিচার কাজ যেন কখনো হতে না পারে, সেটার জন্য একটা আইন তৈরি করে ফেলছে সে। এই রকমের একজন লোক কিভাবে সৎ হইতে পারে? এটা তো আমি মানে ঘোরতর কল্পনা তো আমি পাচ্ছি না। আপনি একটু আমাদেরকে বুঝান তো। আম জি ভাই, আপনি যেটা বলছেন, জি, এটা মানে মেক সেন্স করে, রাইট। আচ্ছা, তারপরে শেখ মুজিবুর রহমানের কে ক্ষমতা থেকে সরানোর ইসেও তো, চক্রান্তে তো সে জড়িত ছিল। তাকে তো এই জিনিসটা জিজ্ঞেস করা হয়েছিল। সে তো বলেছে যে, "গো ফর ইট। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো ফর ইট।" তোমরা এটা করতে পারো। তবে আমি এটার সাথে ইনভলভ থাকবো না। এটা সে জানায় দিছিল। কিন্তু তোমরা যদি এটা করতে চাও, একজন সামরিক কর্মকর্তা যিনি একটা পদে আছেন,
তার তো দায়িত্ব হচ্ছে তা এই ধরনের কোনো coup এর ঘটনা যদি সে জানতে পারে তাহলে সাথে, সাথে ইমিডিয়েটলি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিনিসটা ইনফর্ম করা নাকি? রাইট। এবং সে সেই ইনফর্মটা করে নাই। কারণ হচ্ছে সে একটা করেছিল যে এখানে একটা সুযোগ নেয়া যাবে। এখান থেকে একটা সুযোগ সে নিতে পারবে নাকি? রাইট। কিন্তু আসিফ ভাই আপনি যদি জিনিসটা এভাবে চিন্তা করেন যে ফর এক্সাম্পল এখন হাসিনা, এখন যদি এই আমাদের জেনারেল ওয়াকারও কিন্তু মানে নিউট্রালিটি প্লে করছে। এবং কেউ যদি না হয়তোবা হ্যাঁ, সরি। সে তো কোনো মানে হত্যা খুনের সাথে তো জড়িত ছিল না না, এবং রাইট। আ সে তো ক্ষমতা দখল করে নাই। তাহলে না, তার সাথে তো এর তুলনা হয় না। রাইট। জিয়াউর রহমান তো ক্ষমতা দখল করছে, পরবর্তীতে ক্ষমতা দখল করছে এবং সেই সময় তো সে অ্যা এই খুনের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল। এই coup এর সাথে পরোক্ষভাবে জড়িত ছিল। রাইট। কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় শেখ মুজিবকে খুন করা, হ্যাঁ, যে ছোট বাচ্চাকে খুন করা হচ্ছে আমি এটা মোটেও সাপোর্ট করি না। কিন্তু তাকে খুন করা কিন্তু একটা মানে ওই পরিস্থিতিতে যে বাকশাল, তারপরে লুট-তারাজ হ্যান-ত্যান, এই পরিস্থিতিতে এটা যে মানে খুব যে ক্রিমিনাল কিছু একটা ছিল কি বলেন সেটা ভাই? আমি কি বলতে বলেন ভাই? কি বলেন ভাই? একটু বিতস্ত কি ফিল করছি। কি বলছেন ভাই? এই সমস্ত কি কথা বলছেন আপনি? যে একটা মানুষকে মানে মেরে ফেলবেন, আ সে যদি অপশাসন করেও থাকে, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তার বিরুদ্ধে আ গণ আন্দোলন তৈরি করে তাকে ক্ষমতা থেকে আপনারা সরাতে পারেন। কিন্তু আপনি তাকে খুন করে ফেলবেন। এটা আপনি সাপোর্ট করতেছেন এটা কিভাবে? না সরি ভাই, আমি ঠিক সাপোর্ট করছি না। আমি জাস্ট একটু মানে মেন্টালি বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আরকি। দ্যাটস ইট। আর কিছু না, আ সরি। আ ধরেন যে তাকে একটা সামরিক ক্যু হইল। তাকে তো না মেরেও তো সেই সামরিক ক্যুটা করা যেত। অনেকগুলা সামরিক ক্যু তো হইছে না মেরে, হয় নাই? ট্রু। এবং পরবর্তীতে তো সেই যদি তাদের বিরুদ্ধে শেখ মুজিবের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তো সেটার বিচারও করা সম্ভব ছিল তাদের পক্ষে, তাই না? রাইট। জি, বিচার জি, জি। বহির্ভূতভাবে হত্যাকাণ্ড হবে সেটা তো যেকোনো এটার তো আর কোনো কিছু দরকার হয় না। এটা তো যেকোনো আ নৈতিক মানদণ্ডে এটা তো একটা অপরাধ, এটা তো একটা অন্যায়। আপনি একটা মানুষকে বিচার বহির্ভূতভাবে কিছু সামরিক বাহিনীর সদস্য বাসায় ঢুকে পড়ে মেরে ফেলবে। এটা তো যেকোনো নৈতিক মানদণ্ডে অন্যায়। রাইট। এটা তো আরো এটাকে জাস্টিফাই করতেছে যে শেখ মুজিবুর রহমানের সমস্ত অপরাধ সেটাতে সেই খুনটার সাথে, সাথে ধুয়ে যাচ্ছে। কারণ এখন আর আপনি সেটা নিয়ে কোনো প্রশ্নই তুলতে পারবেন না। কারণ লোকটাকে আপনারা মানে তারা মেরে ফেলছে। লোকটাকে মেরে হুম, ফেলার সাথে, সাথে তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো, ভ্যালিড অভিযোগও থাকতো, ভ্যালিড অভিযোগ থাকলে আপনার যে কাজটা ছিল সেটা হচ্ছে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার একটা বিচার করা। হ্যাঁ, যদি মাঝে, মাঝে হয়, মাঝে, মাঝে আ গণ আন্দোলন হয়, বিদ্রোহ হয় সেটাকে যদি আমি মেনেও নেই, এরপরেও মানে তারা শেখ মুজিবুর রহমানের বিচার প্রক্রিয়াটা করতে পারত। যদিও সেই বিচার প্রক্রিয়াটা বাজে হইতো কিন্তু মানে বায়াসড হইতো। কিন্তু তারপরে একটা বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে তাদেরকে আপনারা মানে তারা বলতে পারত যে এদেরকে বিচার করা হইছে। এদের এই অন্যায়ের কারণে, দুর্নীতির কারণে, অপশাসনের হুম। কারণে বিচার করা হইছে। কিন্তু বাসায় ঢুকে মেরে ফেলা হইছে। এইটা তো মানে শেখ মুজিবুর রহমানের সমস্ত অপরাধও তো এটাতে ধুয়ে ফেলছে। এটাতে তো এখন তো সে নিষ্পাপ হয়ে গেছে। কারণ হচ্ছে আপনারা তো মানে তারা তো মেরে ফেলছে লোকটাকে। জি, রাইট। জি ভাইয়া ঠিক বলেছেন। তাহলে এই সমস্ত কাজের জন্য তো জিয়াউর রহমানের দায় আছে এবং জিয়াউর রহমান তো পরবর্তীতে বাংলাদেশে আ আ ইসলামপন্থীদেরকে একত্র করে একটা জগা খিচুড়ি মার্কা একটা দল তৈরি করেছে। আমি শেখ মুজিবেরও বিরুদ্ধে, আমি মানে ইসেরও বিরুদ্ধে, এই জিয়াউর রহমানেরও বিরুদ্ধে। আমি তো শেখ মুজিবের পক্ষেও তো কখনো বলি না। আমি তো শেখ মুজিবের বিরুদ্ধেও বলি। কিন্তু এটাও তো সত্য যে জিয়াউর রহমান হচ্ছে গিয়ে একজন সুযোগ সন্ধানী মানুষ ছিলেন। তিনি সুযোগটা পেয়ে এই আ জিনিসটা কাজে লাগাইছে। তাই না? জি ভাইয়া হয়তো তাই। আম ভাই ইসলাম সম্পর্কিত আরেকটা প্রশ্ন ছিল। আ কোরআনে কি কোথাও মেনশন করা আছে? মানে এক্সপ্লিসিটলি কোরআনে কি কোথাও মেনশন করা আছে যে আ হাদিসটা হচ্ছে কোরআনের হচ্ছে কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি। সো কোরআনের পাশাপাশি অ্যাজ আ প্যারালাল তোমাকে হাদিসটাও মানতে হবে। এই কথা কি কোরআনে কোথাও আছে? হ্যাঁ, কোরআনে অনেক জায়গায় বলা আছে যে রাসূল যেটা বলে সেটা তোমাদের হুম। পালন করতে হবে এবং রাসূল যদি তোমাদেরকে কোনো বিধান দেয় সেটাও আল্লাহর বিধান হিসেবে মানে মুসলমানদেরকে মান্য করতে হবে। এটা কোরআনে বহু জায়গাতে বলা আছে। এক জায়গায় ২ জায়গায় না, বহু জায়গাতে বলা আছে। আচ্ছা। আর ভাই হাদিস ছাড়া কোরআনে এই যে কাফের মারতে হবে বা অমুসলিমদেরকে মারতে হবে এই জিনিসটা কি হাদিস ছাড়া জাস্ট অনলি কোরআনে আছে উল্লেখ? হ্যাঁ, অবশ্যই আছে। অসংখ্য আয়াতে আছে। সূরা তওবা, সূরা আ আ আনফাল, সূরা আহজাব, এমনকি সূরা বাকারাতে অনেকগুলো আয়াত আছে। অনেকগুলো আয়াতে এই জিনিসগুলো বলা আছে। আপনি সূরা তওবার ১ থেকে শুরু করেন পড়া। ১ থেকে ১, ২, ৩, ৪, ৫, ২৯ আহজাব পড়েন। তাহলে আপনি অনেক শত, শত জিনিস দেখতে পাবেন এবং এই সূরাগুলো হচ্ছে শেষের দিকের সূরা। মানে হচ্ছে একদম আ এই জিনিসগুলো হচ্ছে আইন হিসেবে প্রযোজ্য। আচ্ছা। রাইট। মানে আমি যে কনটেক্সট এ প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আপনাদের জার্মানিতে শহরটার নাম ভুলে গেছি। তো ওইখানে হচ্ছে এরকম কোন একটা সিরিয়ান হচ্ছে মেরে ফেলছে। মানে জিনিসগুলা দেখলেই মানে মানে একদম মানে
হাই প্রেশার উঠে যায় আমার, যেগুলা ভাই এগুলা কি মানে কি সেন্সে যেগুলা করে, যেই দেশে আশ্রয় প্রার্থী, মানে ধরে নিলাম সে হচ্ছে জঙ্গি এক্সট্রিমিস্ট, কিন্তু যেই দেশ তোরে আশ্রয় দিছে তুই কেন মানে এরকম মানে এসব গাদ্দারি করবি, মানে মেক্স নো সেন্স, মানে বিয়ন্ড হিলেরিয়াস এটা ব্যাপারটা। তাদের সাইকোলজিক্যাল একটা প্রবলেম। তারা মনে করে যে ইউরোপটা আসলে আমাদের ছিল। হ্যাঁ? আমরা খিলাফত আমলে ইউরোপের একটা বড় অংশ আমরা শাসন করতাম। এগুলো তো সব আমাদের থেকে ওরা নিয়ে গেছে। এই জিনিসটা তারা অনেক যারা হচ্ছে গিয়ে আ মুসলিম সমাজ থেকে আসে, তারা অনেকে এই জিনিসটা বিশ্বাস করে যে এগুলো আসলে আমাদেরই, ওরা আমাদের থেকে দখল করে নিয়ে গেছে। আমাদের কাছ থেকে চুরি করছে। এগুলো আসলে আমাদেরই পাওয়ার কথা ছিল। এই ইউরোপের যে এখন এত বড়, বড় আ সমাজ, এত বড়, বড় সভ্য পৃথিবী, এত বড়, বড় দালান, এত বড় অর্থনীতি, এগুলো সবই আসলে মুসলমানদের ছিল। সেগুলা ওরা নিয়ে গেছে আমাদের কাছ থেকে। ওরা মনে করে আমরা বঞ্চিত হয়েছি। আমরা আসলে মুসলমান, আমরা আসলে ওদেরকে শাসন করার জন্য আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে সেই দায়িত্বটা দিয়েছে তাদেরকে শাসন করার জন্য, এই কাফের মুশরিকদেরকে শাসন করার জন্য। কিন্তু কত দুর্ভাগ্য আমাদের, ওরা আমাদের জিনিস চুরি করে নিয়ে গেছে। এই সাইকোলজির কারণেই তারা ইউরোপে আসে এমনভাবে যে তারা যেন মানে তারা রিফিউজি হিসেবে আসে, কিন্তু তারা এমনভাবে কথা বলে মনে হয় যে তারা ইউরোপিয়ানদেরকে দয়া করে এখানে আসছে। এগুলো তো ভয়ংকর। ওয়াও! আম আচ্ছা ভাই, আপনাদের জার্মানিতে যেই AfD পার্টি যেটা আছে, তো আমি মানে নিউজ-টিউজ ঘাটায় যতটা বুঝলাম, যদিও এগুলো মোস্টলি হচ্ছে একটু লেফট লিনিং নিউজ। তো ওরা বলছে যে এরা হচ্ছে এক্কেবারে নিও-নাজি, এক্সট্রিম দ্যাট কাইন্ড অফ থিং। বাট আরো কিছু ইয়ে দেখে মানে একটু কম্পেয়ার করে আমার যেটা মনে হলো, প্রবাবলি এরা হচ্ছে আ একটু মানে এরকম এই যে ওপেন ইমিগ্রেশন বিরোধী একদম কিছুটা। উম আপনার কি মনে হয় যে ওরা একটু নিও-নাজি, একটু এক্সট্রিম টাইপের, নাকি জাস্ট মানে ওরা মিসআন্ডারস্টুড? আ এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। ওদের কিছু কাজকর্ম আছে। যেই কাজকর্মগুলা থেকে মনে হয় যে তারা নিও-নাৎসি একটা গ্রুপ। আচ্ছা। কিন্তু আ তাদের আবার কিছু পলিসি আছে যে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অনেক কিছুই আছে তাদের মধ্যে, অনেক এলিমেন্টই আছে যেগুলা হচ্ছে আ হু, হু। দেখলে বোঝা যায় যে আ তারা আসলে কোনো সোসাইটি আসলে চায় না। যেকোনো ইমিগ্রেন্টদেরই বিরুদ্ধে তারা। একটা সময়ে তারা আ এখন হচ্ছে গিয়ে জনমনে যেহেতু মুসলিমদের সম্পর্কে একটা আতঙ্ক আছে, হুম, জার্মানির নাগরিকদের মধ্যে মুসলিমদের সম্পর্কে একটা আতঙ্ক আছে। যেমন ধরেন স্বাভাবিক। আ এটা তো খুবই স্বাভাবিক যে একটা বাসে যখন একটা কালো বোরখাওয়ালা একজন মহিলা যখন ঢুকে পড়ে, তখন হুম, তো অন্য যাত্রীরা তো আসলে জানে না যে এই কালো বোরখার ভিতরে কি আছে? এটার ভিতরে বোম আছে নাকি কোথায় তারা শুনতেছে সবসময় যে এইখানে বোমা হামলা হচ্ছে, সেখানে বোমা হামলা হচ্ছে। একজন কালো বোরখাওয়ালা মানুষ যদি ঢুকে পড়ে, এরা তো স্বাভাবিকভাবে আতঙ্কিত হবে যে এটা কি? এটা তো আমরা কখনো দেখি নাই। এরকম একটা উদ্ভট একটা জামা। গরমের একদম সামারে গরমের ভিতরে যেখানে হচ্ছে রাইট। মানুষজন চায় সবচাইতে কম জামা পড়তে, একেবারে পারলে ন্যাংটা হয়ে তারা বের হয়। সেখানে তারা দেখতে পাচ্ছে যে বিরাট একটা কালো বোরখা-টোরখা পরে এক মহিলা বাসের ভিতরে ঢুকছে। এটা তো হুম, তাদের জন্য একটা অস্বাভাবিক দৃশ্য, অবাস্তব দৃশ্য। এবং রাইট। তারপরে তারা দেখতেছে যে মুসলমানরা এখানে ৪ টা বউ রাখার জন্য আন্দোলন করে, হ্যাঁ? ৪ বিয়ে হুম। করতে চায়। এগুলাতে এ এ সাধারণ যারা জার্মান তাদের মধ্যে তো একটা আতঙ্ক অবশ্যই আছে এবং তারপর তারা তো আজান দেওয়ার জন্য আন্দোলন করে, আজান আজান অ্যালাউ দেওয়ার জন্য করুন। আন্দোলন করে। তারপর রাস্তাঘাট বন্ধ করে তারা নামাজ পড়ে, হ্যাঁ? অনেক জায়গাতে এই ঘটনা তারা ঘটাইছে। রাস্তাঘাট বন্ধ করে তারা নামাজ পড়ছে। মানুষকে খাইছে। দেখানোর জন্য, হ্যাঁ? জাস্ট মানুষকে হুম, হুম। দেখানোর জন্য যে আমরা কিন্তু মুসলমান। আমরা কিন্তু এটা করতে চাইলেই করতে পারি। এই জিনিসগুলা তো মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি করতেছে। এই কারণে এই AfD নামক যে ডানপন্থী যে দলগুলা আছে, সেই দলগুলা দেখতেছে যে জনমনে অলরেডি এই মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট গ্রো করতেছে এবং এটাকে কিভাবে আ লাভজনক খাতে তারা ব্যবহার করতে পারে, ভোট পাওয়ার কাজে তারা কিভাবে ব্যবহার করতে পারে, তারা এইজন্য এই কাজটা করতেছে। কিন্তু বেসিক্যালি AfD হচ্ছে সম্পূর্ণভাবেই যেকোনো মানে আউসল্যান্ডার মানে হচ্ছে বাইরের দেশের যারা মানুষ ফরেনার। জি। তাদের যে হ্যাঁ, ফরেনারদের বিরুদ্ধে একদম সরাসরি বিরুদ্ধে তারা এই জিনিসটাকে কাজে লাগাচ্ছে। ঠিক যেমনটা আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যেই কাজটা করছিল সেটা হচ্ছে মেক্সিকানদের সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং মুসলিমদের সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথা বলে। কারণ তারা অলরেডি জানে যে এই মেক্সিকানদের সম্পর্কে এবং মানে মুসলিমদের সম্পর্কে অলরেডি কিছু মানুষ বিরক্ত, কিছু মানুষ তাদের উপর ক্ষিপ্ত। এই জিনিসটাকে ভোট হিসেবে ব্যবহার করার জন্য তারা এই কাজগুলো করতেছে। কিন্তু এরা কিন্তু এখানেই শুধুমাত্র থামবে না। এদেরকে যদি তারা একটা কিছু করতে পারে বা তারা যদি ক্ষমতাপ্রাপ্ত হয় তাহলে তারা যেকোনো আউসল্যান্ডারদেরকেই তারা এই ধরনের তৈরি করবে আরকি। প্রতিবন্ধকতা তৈরি করবে। রাইট। জি, আসিফ ভাই, এতটুকুই আপাতত আজকের মতো। যাওয়ার আগে আমি বলতে চাচ্ছিলাম যে আহমদুল্লাহ যমুনা টিভিতে কোনো একটা সাক্ষাৎকার বা কোনো একটা Q&A তে এরকম বলছিল যে, মানে প্রশ্নটা ছিল যে শরিয়া এটা কায়েম, এটা কি করতেই হবে কিনা বা সামথিং লাইক দ্যাট। তো সে বলছিল যে হ্যাঁ, মানে শরিয়া এটা হচ্ছে মাস্ট এবং এটাকে অস্বীকার করা যাবে না, এবং যারা মানে যেই মুসলিমরা বলবে যে শরিয়া
ইম্পোজ করাটা অন্যদের উপর ইনজাস্টিস হবে, সুতরাং শরিয়া করা যাবে না। তারাও হচ্ছে কাফির বা কি যেন এরকম কিছু একটা ওয়ার্ড বলল যে ওদের সমকক্ষ। এই ভিডিওটা কি আপনি দেখছেন? না, এটা আমি দেখিনি। আপনি একটু আচ্ছা। পেলে তাহলে আমাকে একটু পাঠিয়ে দিয়েন তো, বা শিওর, আমি এটা লিংকটা দিয়ে বুকমার্ক করে দিয়েন। রাখছি। এটা আপনাকে জিজ্ঞেস করার জন্য যে আপনার লাগবে কিনা। তাহলে আমি এটা ভিডিওটা কাটিং করে আপনাকে হ্যাঁ, info.সংশয় আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি সেটা সংশয়.com এ করে দিব। এই ভিডিওগুলো রাখা খুবই জরুরি। কারণ হচ্ছে গিয়ে এই আহমদুল্লাহই আবার আমি শুনলাম সে নাকি বলছে যে মালয়েশিয়ার মতো একটা আ দেশ তৈরি করা, সেখানে তো আসলে আ ইউরোপের মতোই যে হতে হবে এমন তো কোনো কথা নেই। মালয়েশিয়ার মতো তো হওয়া যায়। এরকম কিছু কথাবার্তা বলতেছে। তো এই যে মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তাগুলা যে বলতেছে তারা, হ্যাঁ? হুম, এই জিনিসগুলা তো দেখানো দরকার যে মালয়েশিয়াতে কিন্তু ইসলামের আইন আছে কিছু, কিন্তু সেটা কিন্তু মানে শরিয়া দেশ না। কোর শরিয়া দেশ না। হুম? রাইট। তো আসলে টার্কি কি শরিয়া দেশ? না, টার্কি তো মানে কামাল আতাতুর্কের আমলেই সেইগুলা একদম ভ্যানিশ করে দেওয়া হইছে। কামাল আতাতুর্ক একদম আ মানে নিষিদ্ধ করে দিছে। এই জঙ্গিবাদীদেরকে একদম মাজা ভেঙে দিছিল কামাল আতাতুর্ক। এবং হুম, তাদের সংবিধানেও এই সেকুলারিজমের কথা যুক্ত করা আছে এবং তাদের ভাষা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছিল। কামাল আতাতুর্কের যে কাজ, সেটার কাজ ছিল মানে মারাত্মক কাজ। মারাত্মক রকমের কাজ সে করে দেখাইছে। যেটা একটা অসম্ভব কাজ ছিল। কিন্তু কামাল আতাতুর্কই একমাত্র ব্যক্তি যে সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখাইছে। যে ভাষা পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। এর আগে মানে তুরস্কের ভাষা ছিল আরবি অক্ষরে ইয়াগুলা লিখতে হইতো। কিন্তু এটা তিনি রোমান অক্ষরে নিয়ে আসছেন এবং হুম, মেয়েরা বোরকা পড়লে আ এবং অনেকগুলা আইন তিনি তৈরি করছেন, যে আইনগুলা মানে একদম সেকুলার একটা টার্কিতে পরিণত করছে। টার্কিকে একটা সেকুলার কান্ট্রিতে পরিণত করছিল এবং অটোমান এম্পায়ারের যে ধ্বংস এবং এর ধ্বংসের পর থেকে যে মানে আ আ মানে বিবর্তনটা এই কামাল আতাতুর্কের হাত ধরেই ঘটছিল এবং টার্কি তো এখন ইউরোপের মতো। আমি টার্কিতে গিয়ে দেখে আসছি যে মানে ওইটা তো দেখলে মনে হয় যে এটা একটা ইউরোপ। হ্যাঁ? তুরস্ক তো রাইট। এমনিতে অনেক মানে ঐতিহ্যগতভাবে অনেক রিচ একটা হওয়ার কথা। মানে ওদের তো অনেক পুরনো ঐতিহ্য হুম, এবং অনেক ঐতিহ্যবাহী অনেক কিছু আছে ওদের দেশে। মানুষ হুম, ঘুরতেও যাইতে পারে। তুরস্কে ঘুরতে গেলেও তো মানে এটা একটা বিরাট দেশ এবং বিরাট সমস্ত জিনিসপত্র তুরস্কে আছে। হুম, কিন্তু মুসলিম দেশগুলাতে যে জিনিসটা দেখা যায় যে আ মানে টুরিস্টরা সেখানে সেভাবে যাইতে পারে না বা সেখানে মানে ফিল করে না। ভালো ফিল করে না ওইখানে ঘুরতে যাইতে। কিন্তু হুম, টার্কি হচ্ছে মানে কয়েকটা দেশের মধ্যে একটা দেশ যেখানে টুরিস্টরা খুব সুন্দরভাবে যেতে পারে, ঘুরতে পারে। এ বিষয়ে কোনো প্রতিবন্ধকতা নাই। এবং এটা প্রায় ইউরোপের কাছাকাছি চলে আসছে। তারা অনেকদিন ধরে চেষ্টা করছে ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য। মনে হয় ঢুকতেও পারবে। কিন্তু এই যে এই বর্তমান যে এরদোগান যে আছে সেটা এর কারণে এইটা আটকায় আছে। এ যদি সরে, তখন যদি একটা সেকুলার রাষ্ট্রপ্রধান যদি টার্কিকে লিড দেয়, তাহলে অবশ্যই আমার মনে হয় যে কিছুদিনের মধ্যেই টার্কি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে পারবে এবং তাহলে তো আরো ভালো হবে। আমরা রাইট, টার্কি ঘুরতে যেতে পারবো মানে ছাড়া, ভিসা ছাড়া। রাইট। জি আসিফ ভাই, এতটুকুই। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। ভালো থাকেন তাহলে। জি, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আ আচ্ছা, সম্রাট খানের বোধহয় কিছু একটা প্রশ্ন ছিল। সম্রাট খান ভাই, আপনি বোধহয় কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন। বলেন তাহলে। আসিফ ভাইয়া, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আপনি নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। আচ্ছা, আমার একটা রেফারেন্স আর কি দরকার ছিল। আমি জানি না আপনি দিতে পারবেন কিনা। আমি আপনার অনেক আগে একটা লাইভ দেখছিলাম, সম্ভবত গত বছর, যদি আমি ভুল না করে থাকি, বা তার আগেরও হতে পারে। বাট আমি গত বছরই দেখছিলাম। আম, এক লোক আপনার লাইভে এসে বলছিল যে ওই আপনি মাঝে মধ্যে কিছু লাইভে আমি শুনছি যে আপনি বলছিলেন আবু বকরও নাকি হেরা গুহাতে নবী মোহাম্মদের সাথে যাইতো এবং ধ্যান ট্যান বা যাই হোক গাঁজা টাজা খাইলে খেতে পারে, হোয়াট এভার, এটা কাজই তো এগুলি ছিলই মনে হয়। তো এইটার ব্যাপারে আপনাকে ওই লোক আপনার কাছে রেফারেন্স চাইছিল। আপনি বলছিলেন যে আপনার কাছে আছে, কিন্তু on that very moment you couldn't provide. You said that you will give the reference after the live or in a bit or something like that, and you actually didn't provide. আপনার কাছে কি আছে ওই রেফারেন্সটা? আচ্ছা, আপনি একটু ফারাজ ভাই কি আছেন? জি, জি ভাই, আমি আছি। তাহলে আপনারা একটু কথা বলেন, আমি একটু দেখি এটা পাই কিনা। নো ওয়ারি আসিফ ভাই, দেখেন। ও, ফারাজ ভাই। জি ভাই, বলুন। আচ্ছা, আপনার একটা ওপিনিয়ন জানতে চাচ্ছি, যদিও এটা জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা। আম, আচ্ছা, স্মোকিং যারা করে, আম, এখন তো ভেপ ও স্মোকিং এর একটা অপশন হয়ে দাঁড়াইছে এবং ভেপটা অনেক জনপ্রিয় এই মুহূর্তে ইয়াঙ্গার জেনারেশনের কাছে, প্লাস ইউরোপেও প্রচুর জনপ্রিয়। ভেপ জিনিসটা কি আরো বেশি ক্ষতিকর? স্মোকিং তো ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, বাট ভেপ কি আরো বেশি ক্ষতিকর? ভেপ লেস ক্ষতিকর। ভেপ জিনিসটা বানানোই হয়েছিল হচ্ছে আপনার স্মোকিং থেকে যেন ধীরে ধীরে ছড়াতে পারেন আর কি। বাট
ভেপ লেস ক্ষতিকর, বাট এটার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনি এটা যে কোনো জায়গায় করতে পারবেন, এবং যে কোনো জায়গায় করতে করতে এটা এত বেশি কনজিউম করা হয়, এই কনজাম্পশনের পরিমাণটা বেশি হওয়ার জন্য এটা আরো বেশি ক্ষতিকর হয়ে যায় আর কি। আপনি যদি ভেপ কম করেন, এটা যেহেতু নিকোটিন থাকে না সরাসরি, এই জন্য আর কি ক্ষতিটা কম। না মানে প্রসেসিং এর সময় যখন বানানো হয় তখন আমাকে আমার কিছু ব্রিটিশ ফ্রেন্ডসরা বলছিল যে হাউ ক্যান ইউ সে ও হাউ ক্যান ইউ বি 100% শিওর দ্যাট ওরা যখন এটা বানায় তখন যখন ওরা চেক করে দেখতে পারে। ভাই এটা আপনি আমার থেকে ভালো একটু এসে গুগলি করে দেখেন, আমি যতদূর জানি ওটাই বললাম আর কি। ঠিক আছে, ওকে। আসিফ ভাই মনে বিষয়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমি পেয়ে গেছি। এটা আপনি পাবেন। গ্রন্থটার নাম হচ্ছে সিরাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খণ্ড ৩, আল্লামা ইদ্রিস কান্ধলভি। এইটার ১০০ নম্বর পৃষ্ঠাতে আপনি পাবেন। ১০০ নম্বর পৃষ্ঠাতে যেটা বলা আছে, এখানে যে জিনিসটা বলা আছে, এক হাদিসে বর্ণিত আছে, আলীকে জুল হুলাইফা পৌঁছে হযরত আবু বকর মিলিত হয়ে বললেন, রাসূল আমাকে এই আয়াত নিয়ে পাঠিয়েছেন। আবু বকর এর ধারণা হলো যে সম্ভবত আমার সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়েছে, ফলে তিনি সাথে সাথে মদিনা আগমন করে রাসূলকে আরজ করেন, হে আল্লাহর রাসূল, আমার সম্পর্কে কি কোনো আয়াত নাজিল হয়েছে? নবী বললেন, না, তুমি আমার হেরা গুহার সাথী, শাওর গুহার সাথী এবং হাউজে কাউসারও তুমি আমার সাথী হবে। এই যে এখানে বলা কিসের সাথে আছে ভাই? কিসের সাথে? হেরা 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 গুহার আরেকবার সাথী, বলে শাওর গুহার সাথী। তুমি আমার হেরা গুহার সাথে, সাওর গুহার সাথে, হাউজে কাউসারের তুমি আমার সাথে। ভাই রে ভাই, মানে দুইজন দুই গুহার সাথে আর কি। সব গুহাতে একসাথে যেত তারা, দুই বন্ধু সব গুহাতে ঢুকতো একসাথে। হাদিসে বলা আছে, হাদিসটা কি মানে হাদিসের কথাটা কি উল্লেখ করা আছে কোন হাদিস? না, হাদিসের কথা এখানে উল্লেখ করা নেই, এটা সিরাতুল রাসূলুল্লাহ গ্রন্থে বলা আছে। আচ্ছা আচ্ছা। আর শেষ আরেকটা জিনিস জিজ্ঞেস করে আমি চলে যাব। আপনাদের অনেকেই যুক্ত হতে চাচ্ছেন, সো আমি বেশি টাইম নেব না। আসিফ ভাই, সায়েন্টোলজি এই ধর্মটা এটা কি কোনো ধর্ম? জি ভাই, এটা একটা ধর্ম। আচ্ছা, আমি যতটুক মানে ইউটিউব প্লাস ওয়েবসাইট থেকে টম ক্রুজকে চেনেন? টম ক্রুজ? টম ক্রুজের তো সবচেয়ে বড় ফ্যান। টম ক্রুজ যখন এই ম্যাভরিকের প্রিমিয়ার ভাই আসলো, মানুষ সাইন্টোলজি চিনে টম ক্রুজের জন্য। এই টম ক্রুজ হচ্ছে সায়েন্টোলজির একজন মানে গুরু আর কি। টম ক্রুজকে অস্ট্রেলিয়াতে একবার এক ইন্টারভিউতে টম ক্রুজকে সায়েন্টোলজি নিয়ে এই উপস্থাপক বিভিন্ন ধরনের মানে অ্যাটাকিং কোশ্চেন করতেছিল। টম ক্রুজ পরে হি লুজ হিজ কুল, ইউ নো, he's a very cool guy but he lost his cool that time. You can see that on YouTube. সেও মুমিন হয়ে আচ্ছা গেছে না? সেও মুমিন ঠিক হয়ে আছে ভাই, তাহলে ওটা নিয়ে একটু পড়ে নেন আসিফ ভাই, এটা নিয়ে কথা, সাইন্টোলজি নিয়ে কথা বলতে ইয়ে নেই আর কি। এটা আলতু ফালতু বিষয়গুলো নিয়ে তো কথাবার্তা বলার কিছু নাই তো। আচ্ছা, উনি কি চলে গেলেন নাকি ফারাজ ভাই? আমি কিছু করিনি। আমিও তো কিছু করিনি, তাহলে মনে চলে গেছে। ফারাজ ভাই, তাহলে আপনি কি লাইভটা শেষ করে দিবেন? ভাই 3 ঘন্টা করবেন না আজকে? ওই যে আমাদের সাদিয়া খান আপু মনে হয় যুক্ত আছে, তাকে আপনি কিছু কোশ্চেন টোশ্চেন করবেন আর কি। সাদিয়া আপু, আপনি বলেন তাহলে, কি অবস্থা, কেমন আছেন? ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন। জি ভাইয়া, আসলে আমি একটা অন্য বিষয়ে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, মানে একটু আগে কথাটা আপনারা বললেন তার জন্য মানে তার জন্য আমার মাথায় আসলো। এই যে ভাই এফডির যে বিষয়টা, মানে এফডি যে রাইটস করছে জার্মানিতে, আর ইমিগ্রেন্টের যে প্রবলেমটা জার্মানিতে, সেটা কি শুধু ইস্ট জার্মানিতে এই প্রবলেমটা, নাকি এটা মানে হোল জার্মানিতে? ওয়েস্ট জার্মানিতে তো এরকম প্রবলেম খুব একটা দেখা যায় না। ইস্ট জার্মানিতেই তারা একটু শক্তিশালী এবং ভোট তারা পায়, এবং কয়েকটা বাভারিয়ার দিকে বেশ কয়েকটা অঞ্চলে তারা বেশ শক্তিশালী। এবং আমি যেই কয়বার বাভারিয়া অঞ্চলটা ঘুরেছি, এবং আমার যে মানে বন্ধু বান্ধবরা যারা বাভারিয়াতে থাকে তারাও বলেছে যে সেখানে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটে যে এই নিও নাৎসিরা ইমিগ্রেন্টদেরকে নাজেহাল করে, রাস্তাঘাটে নাজেহাল করে, এবং ইট পাটকেলও মাঝে মাঝে মারে এবং খারাপ খারাপ কথাবার্তা বলে। এই ধরনের জিনিসগুলা ইস্ট জার্মানিতে, যেটা আগে সোভিয়েত ইউনিয়নের কন্ট্রোলে ছিল, সেই সেই অঞ্চলেই এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটে। ভাইয়া আমি যতটুকু দেখেছি যে ইস্ট জার্মানিতে এই প্রবলেম, আর বাভারিয়াতে তো শুধু মিউনিকে কিছু প্রবলেম আছে, বা মিউনিকে রিসেন্ট কিছু শুটিং অ্যাক্টিভিটি বা এগুলো হয়েছে। রেস্ট অফ দ্য বাভারিয়াতে তো মনে হয় না খুব একটা প্রবলেম হয়। রেস্ট কিন্তু অফ দ্য এটা কি বাভারিয়ার একটা বড়, জি ভাইয়া? কয়েকটা অঞ্চলে আছে এই প্রবলেম আছে। বাভারিয়ার অন্য কিছু অঞ্চলেও আছে এই প্রবলেম। কিন্তু ভাই এফডি কি ভাইয়া অ্যাকচুয়ালি মানে যারা লিগাল ইমিগ্রেন্ট বা যারা অলরেডি এখানে অনেকদিন আছে বা
এখানে অলরেডি সেটেল, তাদের জন্য কি এফডি রাইজটা কোনো একটা রিস্ক হতে পারে? চিন্টু ভাইয়া ফারাজ ভাই সরি আমি মিউট করতে ভুলে গেছিলাম ভাই। আই থট আমার কাছে জার্মান অ্যান্থমটা একটু উইয়ার্ড লাগে, তো শোনার জন্য জাস্ট অন করলাম আর এখান থেকে চলে গেছে। সরি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে এই রাজনৈতিক রাইট উইং পলিটিক্যাল পার্টিগুলা যখন ক্ষমতাশালী হয় তখন তো মানুষের ভেতরে একটা জোশ চলে আসে, হ্যাঁ? তখন যারা হচ্ছে কি এই পার্টির সমর্থক, ওই পার্টির গঠনতন্ত্রে হয়তো আপনি অনেক সময় অনেক কিছু পাবেন না। অনেক সময় দেখবেন যে এই জিনিসগুলা নাই পার্টির গঠনতন্ত্রে। কিন্তু এই পার্টির যারা সমর্থক তারা তো যখন তাদের পার্টিটা ইমিগ্রেন্টদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তখন তো পার্টির সমর্থকরা যখন যেটা করে, নিজ উৎসাহে গিয়ে রাস্তাঘাটে গিয়ে ইমিগ্রেন্টদের সাথে ঝামেলা করে। এটা তো তখন তো আর তারা দেখে না যে তুমি ইমিগ্রেন্ট, তারা গায়ের চামড়া দেখে মানুষকে আসলে তখন বিবেচনা করা শুরু করে যে তোমার গায়ের চামড়া এরকম, নিশ্চয়ই তুমি ইলিগাল ইমিগ্রেন্ট। তখন তাদের সাথে দেখা যায় দোকানপাট, তারপরে রাস্তাঘাটে, বাসে তাদের সাথে নানাভাবে দুর্ব্যবহার করার চেষ্টা করে। এই রাইট উইং পলিটিক্যাল পার্টিগুলা যত শক্তিশালী হবে এই জিনিসগুলা তত বৃদ্ধি পায়। যে মানুষের মধ্যে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, আউসল্যান্ডারদের বিরুদ্ধে আ মানে জোশ তত বৃদ্ধি পায় এবং তখন রাস্তাঘাটে তাদেরকে গালিগালাজ করা হয় যে, "তোমরা কেন আমার দেশে আসছো?" আমি আ বা মা মা বাভারিয়া অঞ্চলে গেছিলাম। সেখানে গিয়ে বেশ কয়েকটা বুড়া যারা আছে, ওই যে জার্মান বুড়া, এগুলো মেক্সিমামই বুড়া হয়। এই বুড়াগুলা একটু রেসিস্ট হয়। এরাই বলে যে, "তোমরা আমার দেশে কেন আসছো? আমার দেশে কেন আসছো?" তারা আমার কারণে নাকি সে চাকরি পাচ্ছে না। তো আমি বলি যে, "আমি তোমার দেশে আমি ভাষাও জানি না, তোমার দেশে আমি পড়ালেখাও করি নাই। তুমি এই দেশের ভাষা জানো, তুমি এই দেশে পড়ালেখা করছো। তারপরেও যদি আমি তোমার চাকরিটা যদি আমি নিয়ে নিতে পারি, তোমাকে যদি আমি টপকায় যেতে পারি, তোমাকে যদি আমি টপকায় তোমার চাকরিটা যদি আমি দখল করে ফেলতে পারি, তার মানে তো নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমি তোমার থেকে অনেক বেশি যোগ্য। এই কারণেই আমি ভাষা না জাইনাও, এত পেছনে থাইকাও, ভাষা না জাইনাও, তোমার এই জার্মানিতে পড়ালেখা না করেও আমি তোমারে টপকায় গেছি। তার মানে বোঝো যে আমার মানে কিরকম?" তখন তাছাড়া এগুলো আপনি তাকে ভাই আমি প্রিন্সেসের ফিলোসফি তো বুঝাতে পারতেন যে চাকরি নিতে পারলে চাকরি দিতে হবে। না, এগুলো আমি যতটুকু দেখেছি রিসেপশনিস্টরা এরকম করে। বাট আমি জার্মান বুড়াদের আমি মোস্টলি ওরা দেখেছি আউসল্যান্ডারদের খুব অপছন্দ করে। বাট ওরা স্বাভাবিকভাবে মানে আমার এখানের যারা ওরা আ রাশিয়ান অ্যান্ড পোলিশ এদেরকে খুব বেশি অপছন্দ করে। ইনফেক্ট আমাকে ডেকে নিয়ে বলে যে পোলিশ, রাশিয়ান ওরা পছন্দ করে না বা এই টাইপের খুবই না, ওয়েয়ার্ড। বাট এটা আমি জানি না। আপনার সাথে এক ধরনের আচরণ হবে, আমার সাথে আরেক ধরনের আচরণ হবে। আপনি তো একটা ইয়াং মেয়ে তো। এখন মানে জার্মান যে বুড়াগুলা, সেই বুড়াগুলা বুড়া হয়ে যাওয়ার পরে তাদের তো আর মানে বউ-টউ নাই হয়তো, বা সিঙ্গেল থাকে হয়তো মেক্সিমামই। তারা দেখে যে বাইরের দেশের কোন একটা কম বয়সী মেয়ে যদি তারা পটাইতে পারে, তাহলে তো তারা পুরা মানে লটারি জিতে যাবে। হ্যাঁ? এই রকমের, এই কারণে একটু কম বয়সী মেয়ে, বাইরের দেশের মেয়ে তারা খুব মানে পছন্দ করে। এই একই কাজ করে আবার জার্মান বুড়িগুলা আবার দেখে যে আ মানে বাইরের দেশের যদি কম বয়সী ছেলে থাকে তাইলে তারা খুব খুশি হয়। তাদের ভাল লাগে। কিন্তু বুড়াগুলা আবার আমারে পছন্দ করবে না, বুড়িগুলা আবার আপনাকে পছন্দ করবে না। আপনি খেয়াল করে দেখবেন যে বুড়িগুলা আপনাকে টার্গেট করে আপনার সাথে খচাখচি করবে। এ- এটা খুঁজতে হবে, দেখতে হবে। ওকে ভাইয়া, তাহলে এফডি কি জেতার কোনো সম্ভাবনা আছে মানে নেক্সট ইলেকশন গুলো? কারণ রিসেন্টলি ওরা মেবি একটা জিতেছে, তুরিঙ্গানে মেবি ওরা জিতেছে। তো ওরা কি নেক্সট? হ্যাঁ, তুরিঙ্গাতে আমার মানে ভাগ্নে এখানে থাকতো। এখানে তারা এসে কয়েকটা ঘটনারও শিকার হইছে। তুরিঙ্গাতে এই ধরনের ঘটনা অনেক ঘটে। আ আ জার্মানিতে আসলে AfD'র মানে শাসন ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। হয়তো ছোটখাটো কিছু জায়গাতে তারা পাওয়ারফুল হইতে পারে। কিন্তু মেইনস্ট্রিম পলিটিক্স এ তারা সুবিধা করতে পারবে না। এখানে SPD ক্ষমতায় আ মানে সবচাইতে পাওয়ারফুল। SPD, তারপরে হচ্ছে গিয়ে CPD। এরপরে যদি কিছু থাকে তাহলে এই যে গ্রিন পার্টি আর লিঙ্কস, ওরাও আস্তে যদি কোয়ালিশন করে তাহলে ওরাও ভালো করতে পারবে। তার মানে ভাইয়া মানে তুরিঙ্গান বা আলহার্ট ওইদিকে শিফট হওয়াটা, ওদিকে ঘটনা ঘটতে পারে, তাই না? আমি মানে একবার হ্যাঁ, ভেবেছিলাম শিফট হবো, কিন্তু ওইখানে শিফট সস্তা ওদিকে অনেক, হ্যাঁ, ওদিকে ওখানে অনেক অ্যাকচুয়ালি সস্তা। অনেক সস্তা। হ্যাঁ, এখানে ওকে মানে ভাইয়া, ঠিক আছে পানি-টানি সব তাহলে ভাইয়া। পাওয়া যায়। ওকে ভাইয়া, তাহলে বাই ভাইয়া, আমি যাই। ভাই ওকে ভাইয়া, জার্মান থ্যাংক যদি ইউ। খুব খারাপ লাগে ভাই বাংলাদেশেও সেটেল আপ হইতে পারেন। বেশ ভালো একটা জি কান্ট্রি। ভাইয়া, আপনি আপনি কনসুলেট। আপনার জন্য একটা অফার আছে, আমি পরে জানাবো। ওকে ভাইয়া, বাই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা, Yeah, ওকে। তাহলে তাহলে ফারাজ ভাই, আসলে কি তাহলে শেষ করে শেষ দিতে যাচ্ছেন আজকে? চাচ্ছি, আপনি যদি থাকতে চান তাহলে আপনি থাকতে পারেন কিছুক্ষণ আরো। আ না আসিফ ভাই, তাহলে শেষ করেই দেন। আমি দু একটা ভিডিও দেখা শেষ করে দিতে পারি। আমি কিছু বানাইছিলাম বাট শেষ হয়নি তো। আসিফ ভাই, আপনি হ্যাঁ, আমাকে ওই যে ওই আচ্ছা শেষ করে দেন। ওটাই ভালো হবে আরকি। ওকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ থাকার জন্য। আ নেক্সট লাইভে আবারও কথা হবে। শুভরাত্রি সবাইকে।